হ্যালো, আমি আব্দুল আহাদ। আজকে শুরু হচ্ছে অপটিক্স। অপটিক্সের এটা প্রথম সিরিজ WBCH-SE এবং নিট অর্থাৎ যে NCERT যার সিলেবাস অপটিক্সের ওপরে সম্পূর্ণ সিরিজ বাই সিরিজ আসবে। তো অপটিক্সটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পার্ট থেকে নম্বর তোলা যায়। আমি যদি অ্যাকচুয়ালি এটাকে বলতে যাই, এটা হচ্ছে স্কোরিং পার্ট। এই পার্টটা যে কনসেপ্ট, এটা একটা লিমিটেড কনসেপ্ট, খুব বেশি কনসেপ্ট না, বাট যেটুকু কনসেপ্ট আছে তোমরা যদি এই কনসেপ্ট গুলোকে বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে আশা করছি এই পার্ট থেকে নিটে অথবা আমাদের উচ্চ মাধ্যমিক যা বোর্ড, এই এক্সামগুলোতে একটা কোশ্চেনও বাদ যাবে না। সম্পূর্ণ তোমরা করতে পারবে এবং নির্ভয়ে করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে অপটিক্স। তো অপটিক্সের এই যে অপটিক্স, এই অপটিক্সটা কি আগে আমরা সেটা বুঝবো। তো অ্যাকচুয়ালি অপটিক্স সেটাকে আমরা বলবো যে আলো বিষয়ে যে অধ্যয়ন তাকে আমরা সাধারণত অপটিক্স বলবো। তো অপটিক্স বলবো বা বলে। তো অপটিক্স জিনিসটা কি তোমরা বুঝতে পারলে? যে আলো বিষয়ে যে অধ্যয়ন তাকেই বলবো আমরা অপটিক্স। এই অপটিক্স এর মধ্যে নিটে বা এনসিইআরটিতে বা উচ্চ মাধ্যমিক যে বোর্ড আছে এই বোর্ডের যা সিলেবাস, ওই সিলেবাস অনুযায়ী অপটিক্সটাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে নিব। অপটিক্সকে আমরা কটা ভাগে ভাগ করব? দুটো ভাগে ভাগ করে নিব। তো প্রথম যে পার্টটা হবে বাবু সেটা হচ্ছে রে অপটিক্স। প্রথমে আমরা রে অপটিক্স নিয়ে আলোচনা করব। এই রে অপটিক্স এর মধ্যে কি পড়লো স্যার? এই রে অপটিক্স এর মধ্যে পড়লো মিরর নিয়ে আলোচনা হবে। আলো যখন মিররে পড়বে তখন ওর যে ঘটনাবলী সেটা নিয়ে আলোচনা করব। তারপরে তোমাদের টেলিস্কোপ আছে, প্রিজম আছে, তারপরে টেলিস্কোপ নিয়ে আলোচনা হবে। এই সমস্ত বিষয়ে রে অপটিক্সে আলোচনা করা হবে। টেলিস্কোপ যে পার্টটা সেটা হচ্ছে ওই আমাদের অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা পার্ট। তারপরে আমরা চলে আসব ওয়েভ অপটিক্সে। এই রে অপটিক্সের প্রথম আমাদের কয়েকটা সিরিজ আসবে, বেশ কিছু সিরিজ আসবে। তারপরে আমরা চলে যাব ওয়েভ অপটিক্সে। আলো যখন তরঙ্গ রূপে আচরণ করবে সেটাকে বলবো আমরা ওয়েভ অপটিক্স। তো আলো যখন রে রূপে রূপে থাকবে তখন সেটাকে রে অপটিক্স, রশ্মি। আর যখন আমরা ওয়েভ তরঙ্গের আকারে থাকবে তখন সেটাকে বলবো আমরা ওয়েভ অপটিক্স। এই ওয়েভ অপটিক্স এর মধ্যে তোমাদের যে পার্টটা পড়তে হবে সেটা ডিফ্রাকশন, পোলারাইজেশন, তারপরে তোমার আসবে ইন্টারফারেন্স,
ইন্টারফারেন্স, এই পার্টগুলো তোমাদের পড়তে হবে। তো একবার দেখে নাও অপটিক্সটা কি। আলো বিষয়ে যে অধ্যয়ন সেটাকে আমরা অপটিক্স বলবো। আর অপটিক্সের দুটো আমাদের এখানে সিলেবাস আছে, একটা হচ্ছে রে অপটিক্স আর একটা হচ্ছে ওয়েভ অপটিক্স। রে অপটিক্সের মধ্যে আমাদের পড়তে হবে মিরর, প্রিজম, টেলিস্কোপ আসবে, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর ওয়েভ অপটিক্সের মধ্যে আসবে ডিফ্রাকশন, পোলারাইজেশন আর ইন্টারফারেন্স। চলো ঢুকে নাও, মিটিয়ে দিই। আচ্ছা, এই যে অপটিক্স, এই অপটিক্সে কি আলো বিষয়ে যে অধ্যয়ন সেটাকে বলবো আমরা কি অপটিক্স। আচ্ছা, তো অপটিক্সে যে আলো কথাটা আসলো, এই আলোর উৎসটা কি সেটা আমরা আগে জেনে নেব। তো আলো বলছে যে আলোর উৎস হচ্ছে যে বস্তু দ্বারা আলো বিকিরণ হয়, অর্থাৎ যে বস্তু আলো বিকিরণ করে তাকেই বলবো আমরা আলোক উৎস। আমি লিখে দিই এখানে আলোক উৎস। আগে আমি যদি এখানে পয়েন্টটাকে বলে দিই কি আলোক উৎস জিনিসটা কি, তোমরা নোট করে যাবে। আলোক উৎস, আলোক উৎসটা কি? তাহলে আলোক উৎস হচ্ছে কি যে বস্তু আলো বিকিরণ করে, বিকিরণ করে তাকে আমরা কি বলবো? আলোক উৎস বলবো, আলোক উৎস বলবো। তাহলে আলো, আমরা যে অপটিক্সে পড়লাম কি আলো বিষয়ে যে আলোচনা করা হবে, তো আলোটা আসলো কোথা থেকে? তাহলে কোন একটা বস্তু থেকে আলো আসছে, তো ওই আলোটা বিকিরণের মাধ্যমে আসছে। যেমন আমাদের পৃথিবীতে যে মেনলি যে আলো আছে সেটা সূর্য থেকে আসে, তার মানে সূর্যের আলো বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা কি হয়? বিকিরণ হয়, প্রতিফলন হয়। তো আলো যে প্রসেসে আসে সেটা বিকিরণের মাধ্যমে আসে, আর বায়ুমণ্ডলের ধূলিকণার উপর প্রতিফলন হয় বলে আমরা দিনের বেলায় প্রত্যেকটা বস্তুকে আমরা আলোকিত দেখতে পাই। তো আলোক উৎস বলে। তো আলোক উৎসর মধ্যে যদি উদাহরণ আমরা বলি, একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে মোমবাতি যে নিজে জ্বলে অপরকে আলো দেয়, ঠিক আছে, বাল্ব, এগুলো হচ্ছে আমাদের আলোক উৎস। তো আলোক উৎস আবার দু টাইপের আছে, আলোক উৎস আবার দু টাইপের আছে, দুই টাইপের, একটা হচ্ছে লুমিনাস আর একটা হচ্ছে নন লুমিনাস। নাস আর একটা হচ্ছে নন লুমিনাস। আচ্ছা, লুমিনাসটা কি? যার নিজস্ব আলো আছে, যে বস্তু আলো দিবে বা আলোর বিকিরণ করবে তাকে বলবো আমরা লুমিনাস। আর নন লুমিনাসটা কি? অন্য বস্তু দ্বারা নিজেকে আলোকিত করবে, অন্য বস্তুর আলো দ্বারা নিজেকে আলোকিত করবে তাকে বলবো আমরা নন লুমিনাস। সাধারণতভাবে বলা যেতে পারে কি লুমিনাসের নিজস্ব আলো আছে আর নন লুমিনাসের কোনো নিজস্ব আলো নেই, ও অন্য বস্তুর আলো দ্বারা নিজেকে আলোকিত করে। যেমন এটা একটা কি, এটা হোয়াইট বোর্ড মার্কার। আচ্ছা, এই মার্কারটা আমরা আমার যে রুমের মধ্যে যে বাল্ব আছে এই বাল্বটা যদি অফ করে দিই তাহলে একে আমরা দেখতে পাবো না, তার মানে এর কোনো নিজস্ব আলো নেই। তাহলে এই বস্তুটা আলোকিত কার দ্বারা? বাল্বের দ্বারা। তাহলে বাল্ব এখানে কি বাবু? বাল্ব এখানে হচ্ছে লুমিনাস, আর এটা হচ্ছে নন লুমিনাস। এতে এদের মধ্যে পার্থক্য। তাহলে আমরা প্রথমে পড়লাম কি অপটিক্স কোথা থেকে আসলো, অপটিক্স জিনিসটা কি, তারপরে বুঝতে পারলাম এটা একটা আলো, তো আলোর উৎস কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা বলবো আলোটা তাহলে কি, আলোর সংজ্ঞা কি। তোমরা অনেকে ভাববে কি স্যার 9-10 তো আমরা পড়েছিলাম আলো কি, তাহলে 9-10 থেকে একটু আলাদা হবে বাবু, অনেকটাই এখানে বেশ পাবে। দেখে নাও, আলো,
দেখো, যে কোনো টপিকের সম্বন্ধে বা সম্বন্ধে যদি তোমাকে পারদর্শী হতে হয়, বা যে কোনো ছোটখাটো প্রবলেম থেকে বড় প্রবলেম করতে গেলে তোমাকে কিন্তু গভীরভাবে ছোট ছোট জিনিসগুলো জেনে নিতে হবে। মানে তোমার বেস ওই টপিকের উপরে যা আছে তোমাকে জেনে নিতে হবে। এই জিনিসগুলো তোমার প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রচুর কার্যকারী হবে। তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে? তারপরে আমরা আস্তে 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 সব সিলেবাস অনুযায়ী করতে থাকবো। এগুলো সিলেবাসের মধ্যে। লাইটটা কি, আমরা লাইটটা কি জানবো। তো অ্যাকচুয়ালি আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা তোমাদের 9-10 সিলেবাসে ছিল না। আলো কি, আলোর অন্য সঙ্গে পড়েছিলে, কিন্তু আজকে যেটা পড়বে সেটা হচ্ছে আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি লিখে দিই, আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা আমি যদি এটাকে ইংরেজিতে লিখে দিই, আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পল কি স্যার? এক্স রে। তো আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার সাহায্যে আমরা কোনো বস্তুকে দেখি, এটাকেই বলছি আমরা আলো। তাহলে আলোর সংজ্ঞা কি? আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ওয়েভের সাহায্যে আমরা কোনো বস্তুকে দেখি, এটাই হচ্ছে আমাদের আলোর সংজ্ঞা। এটাই হচ্ছে আমাদের আলোর সংজ্ঞা। তাহলে আলো কি সেটা বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলোর সব ওয়েভকে আমরা চোখে দেখতে পাই না। ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ আছে, সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে আমরা কিন্তু চোখে দেখতে পাই না, বা আমাদের চোখের মধ্যে পড়ে না। তো সেই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আমাদের চোখের মধ্যে পড়ে, যাদের তরঙ্গ দৈর্ঘ্য 8000 অ্যামস্ট্রং থেকে 4000 অ্যামস্ট্রং থেকে 8000 অ্যামস্ট্রং এর মধ্যে। আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো আছে, এই ওয়েভ গুলোর একটা কি আছে, ওয়েভ লেন্থ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। তোমরা যখন আস্তে আস্তে ফিজিক্স পড়বে তখন বুঝতে পারবে ওয়েভ লেন্থটা কি। তো সাউন্ড ফাউন্ড যখন আমরা করাবো তখন আমরা ভালো করে ওয়েভ লেন্থটাকে আমি ডিসকাস করব, ঠিক আছে? তো যাদের, আমি এখানে লিখে দিই, সেই সমস্ত তরঙ্গগুলোকে আমরা চোখে দেখতে পাই যাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডার মানটা 4000, অ্যাপ্রক্স 4000, তার থেকে কিছু কম হয়, অ্যাপ্রক্স 4000 থেকে 8000 অ্যামস্ট্রং এর মধ্যে থাকে। সেই আলোগুলো আমাদের চোখের মধ্যে পড়ে, আর ওই আলোর ওই তরঙ্গগুলোর ওই এই তোমার ওয়েভগুলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো জন্যই আমরা কোনো বস্তুকে দেখতে পাই। আর ওই দেখতে পাওয়ার জন্য আমরা সেটাকে বলবো, আমরা কি লাইট বলবো বা আলো বলবো। তাহলে কি বুঝলে? একবার শর্টকাটে বুঝে নি, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ওয়েভের সাহায্যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই, বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর মধ্যে যাদের তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যামস্ট্রং থেকে 8000 অ্যামস্ট্রং এর মধ্যে, সেই সমস্ত তরঙ্গগুলো হচ্ছে দৃষ্টিগোচর তরঙ্গ। এটাই হচ্ছে আমাদের লাইট সম্বন্ধে বেস বা ধারণা। তাহলে লাইট আমরা
জেনে নিলাম। চলো তোমরা টুকে নাও, নোট করে যাবে, আস্তে আস্তে নোট করে যাবে। পুরো অপটিক্স আমি সুন্দর করে তোমাদের পড়িয়ে দিব। এই পড়াগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের জন্য খুব কাজে লাগবে এবং নিটের জন্য। চলো নেক্সট। এখন আমরা বলবো কি, এই যে আমরা অপটিক্স নিয়ে আলোচনা করলাম কি আলো, তা আলোটার যে সোর্স আছে বাবু, এ উৎস আছে, সেটাকে আমরা বললাম লুমিনাস আর নন লুমিনাস। তো লুমিনাসটা হচ্ছে সোর্স, আর নন লুমিনাসটা কি, ওই সোর্সের সাহায্যে আমরা ওই বস্তুটাকে দেখতে পাই, যাদের নিজস্ব কোনো আলো নেই তাকে নন লুমিনাস বলে। তাহলে তুমি বলো তো বাবু, ধরে নাও এটা একটা মার্কার, এটা একটা মার্কার ধরে নাও, বা এটা একটা পেন্সিল বা যেই হোক কোনো একটা অবজেক্ট। এই অবজেক্টটা কি লুমিনাস না নন লুমিনাস? অবশ্যই এটা হচ্ছে নন লুমিনাস। নন লুমিনাস, লুমিনাস মানে নিষ্প্রভ বস্তু যেটা বলা হয়। আচ্ছা, তো এই নন লুমিনাস বস্তুটাকে আমরা কেন দেখতে পাচ্ছি? এটা আমাদের মনের প্রশ্ন জাগতে পারে কি স্যার, এর তো নিজস্ব কোনো আলো নেই, তাহলে একে কেন আমরা দেখতে পাচ্ছি? সূর্যের নিজস্ব আলো আছে, তার জন্য আমরা সূর্যকে দেখতে পাই, কিন্তু চাঁদের কোনো নিজস্ব আলো নেই, তাহলে চাঁদকে স্যার আমরা কেন দেখতে পাই? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু জানতে হবে বা মনে জাগাতে হবে। তুমি যে কোনো টপিক পড়বে সায়েন্সের, কেন হলো কেন হলো না, এই কোশ্চেনগুলো যদি মনে নিয়ে আসতে পারো, তাহলে তুমি সায়েন্সে টপ হবে। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোনো টাফ জিনিস না, জাস্ট তোমাকে মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগাতে হবে প্রত্যেকটা টপিকের সম্বন্ধে। যদি তুমি জাগাতে পারো তাহলে তুমি সেরা। তো এখানে আমি বলছি কি এটা একটা নন লুমিনাস অবজেক্ট, তাহলে এই নন লুমিনাস অবজেক্টটাকে আমরা কেন দেখতে পাই? মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু এর কোনো নিজস্ব আলো নেই, এই অবজেক্টটাকে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই লুমিনাস বস্তু দ্বারা। তা আমি ধরে নিলাম সূর্য এখানে আছে, এই সূর্যের জন্য, বা আমার ঘরে যে বাল্ব আছে ধরে নাও, এখন আমি দেখতে পাচ্ছি এটাকে বাল্বের জন্য, বা এই পুরো সিস্টেমটাকে, পুরো সিস্টেম বলতে এই বোর্ডটাকে আমি দেখতে পাচ্ছি বাল্বের জন্য। এখানে একটা বাল্ব লেগে আছে, তো বাল্বের জন্য একা কেন দেখতে পাচ্ছি স্যার? কারণ বাল্ব থেকে যখন এই রশ্মিগুলো বেরোচ্ছে, মানে আলোগুলো যখন বেরোচ্ছে, তখন এই আলোটা গিয়ে এই বস্তুর ওপর কি হচ্ছে, প্রতিফলন হচ্ছে। ওই প্রতিফলনের জন্য আমাদের চোখ সেটাকে অবজার্ভ করতে পারছে, লক্ষ্য করতে পারছে। তো যে কোনো বস্তুকে যাদের নিজস্ব কোনো আলো নেই, তাকে আমরা যদি দেখতে যাই, তাহলে লুমিনাস বস্তুর আলোকে কি করতে হবে, প্রতিফলন করতে হবে বা প্রতিফলন হতে হবে, যার ফলে আমরা দেখতে পাবো। তাহলে এখান থেকে এতক্ষণ কিছু পড়ার পরে যেটা মূল যে টপিকটা বেরিয়ে আসলো, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। পৃথিবীতে যে কোনো বস্তুকে আমরা দেখছি সূর্যের আলোর প্রতিফলনের জন্য দেখতে পাচ্ছি। যে কোনো অবজেক্টকে যদি সূর্যের আলোর প্রতিফলন না হতো, তাহলে কোনো বস্তুকেই আমরা দেখতে পেতাম না। তাহলে একমাত্র দায়ী হচ্ছে যে কোনো বস্তুকে দেখার জন্য, যে সমস্ত বস্তু বলতে যাদের নিজস্ব কোনো আলো নেই, সেটা হচ্ছে প্রতিফলন। তাহলে এখান থেকে যে টপিকটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে প্রতিফলন। তাহলে আমি মিটিয়ে দিই। তাহলে যে টপিকটা বেরিয়ে আসলো গুপ্ত অবস্থায় ছিল সেটা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন, প্রতিফলন জিনিসটা কি স্যার? এখন আমি সেটা বুঝবো। ধরে নাও এটা একটা আমাদের রিফ্লেক্টর বা প্রতিফলক তল বা কোন একটা বস্তু। তো এখান থেকে বাল্ব থেকে হাজারো আলো বেরিয়ে আসে, রে হিসাবে বেরিয়ে আসে, এটা রশ্মি হিসাবে বেরিয়ে আসে। রশ্মি বা রে এটা কি, এটা আমি বুঝাচ্ছি, এটা পরে পরে বুঝাচ্ছি। তো
এই যে আলোর যে প্রতিফলন হচ্ছে, তো এখান থেকে রে বেরিয়ে আসছে। আচ্ছা, আগে আমি রেটাকে বুঝিয়ে দিই, দাঁড়াও, আগে একটু রেটাকে বুঝিয়ে দিই, রেটাকে বুঝিয়ে দিই। আচ্ছা, রেটা কি? রেটা হচ্ছে বাবু, আমরা যে পড়লাম কি আলো, আলোটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলোটা সোজা পথে চালনা করে, সোজা পথে চলে। এই সোজা পাথটাকে পাথটাকে আমরা রে বলবো। যখন লুমিনাস বস্তু থেকে আলো বেরিয়ে আসবে, তো আলোটা স্ট্রেট লাইন বরাবর যাবে। তো এই যে ওর যাওয়ার যে পাথ, ওই পাথটাকে বলবো আমরা রে বলবো। এই রেটাকে ফিজিক্সে দেখানো হয় এই তীর চিহ্ন দ্বারা। এটা একটা রে, আলোর রে পড়ছে। তো এই যে অনেকগুলো যখন রে একসঙ্গে বেরিয়ে আসবে, সেটাকে আমরা বিম বলবো। অনেকগুলো রে, যেমন এই যে এ রে, এ রে, এই রে, এই রে গুলোকে একসঙ্গে বিম বলবো। কি বলবো বাবু? বিম বলবো। তাহলে এটাকে বলছি আমরা রে। কি বলছি আমরা? রে বা রশ্মি বলছি আমরা। চলো নেক্সট। তাহলে রেটা বুঝে নিলে কি সোজা পথে আলো, কি সোজা পথে চলে আলো। রেটা কি সোজা পথে চলে। এই সোজা পাঁচটাকে বলবো আমরা রে। আর অনেকগুলো রে যদি এইভাবে চলে, সেটাকে বলবো আমরা একত্রে বলবো, রে গুলোকে বিম বলবো। চলো, একত্রে কি বলবো আমরা? বিম বলবো। আচ্ছা, এবারকে আমি ধরে নিলাম এখানে একটা আমাদের প্রতিফলক তল আছে। ধরে নাও এখান থেকে আলো আসলো, আলো এসে এই জায়গাতে পড়লো। পড়ার ফলে আলোর বেশ কিছু ঘটনা ঘটে। কি আলোর কিছু অংশ এই যে একটা তল আছে, এই তলের মধ্যে দিয়ে ভেতরে চলে যায়। বেশ কিছু অংশ চলে যায়, এভাবে ধরো চলে গেল, বেশ কিছু অংশ চলে গেল। এটা অনেকগুলো রশ্মি দেখলাম, তাহলে এখানে অনেকগুলো রশ্মি পড়ে যায়, একটা রশ্মির জন্য একটা পড়ে। তো এখন বলা যেতে পারে আলোটা একটা ওয়েভ। ওয়েভ যখন দেখাবো কিনা, একটা রে থেকে হাজার হাজার ওয়েভ বের হবে আর চারিদিকে বের হবে সমান আকারে। ঠিক আছে, এটা খুব মজার একটা টপিক, ওয়েভ অপটিক্সটা। তো ওটার জন্য আমাদেরকে অনেকটাই ধৈর্য ধরতে হবে। আমরা অপটিক্সটা শেষ করে, রে অপটিক্সটা শেষ করে ওটাই আসবে। ঠিক আছে, পরপর আমার সিরিজগুলো আসতে থাকবে ইনশাল্লাহ। তো এই যে রে অপটিক্সটা একটা, সরি, এই রেটা যখন একটা প্রতিফলক তলের উপরে পড়ছে, তখন কিছু অংশ এই তল দ্বারা শোষিত হয়ে যায়, শোষণ হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাবজর্ব। অ্যাবজর্ব মানে শোষণ হয়ে যায়। আর কিছুটা অংশ বাবু এই বরাবর চলে যায়, যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেল বরাবর চলে যায়। এবং ধরে নাও এখানে যদি আমাদের চোখ থাকে, এখানে আমাদের চোখ আছে, ধরে নিলাম এই জায়গাতে আমাদের চোখ আছে। তাহলে এই চোখে যখন আমাদের রশ্মিটা যাবে, তখন আমরা ওই বস্তুটাকে উজ্জ্বল দেখতে পাবো। এখন ধরে নাও এখানে 100% রশ্মি পড়লো বা 100% রশ্মি আসলো। তো এই 100% রশ্মির কত অংশ অ্যাবজর্ব হবে, কত অংশ প্রতিফলিত হবে, বা মানে আলো একটা বিম আকারে এভাবে বেরিয়ে যাবে। তো কত অংশ নিচের দিকে অ্যাবজর্ব হলো, কত অংশ উপরের দিকে প্রতিফলিত হলো, এটা আবার নির্ভর করবে এই প্রতিফলক তলের উপর, বেশ কিছু রুলসের উপর নির্ভর করে। আমি এখন বুঝতে পারলাম কি আলোর যে প্রতিফলন হচ্ছে, তো আলোটা যখন কোনো একটা বস্তুর উপরে পড়বে, তখন আলোর প্রতিফলন হয় আর প্রতিসরণ হয়। প্রতিসরণ কোনটাকে বলবো? যখন আলোর অ্যাবজর্ব হয়ে যাবে। আর প্রতিফলন কোথায় হয়? যখন ওই তল বরাবর আবার বেঁকিয়ে যাবে, অন্য বিপরীত সাইডে চলে যাবে। আলো যে বরাবর আসলো আবার এখানে অ্যাঙ্গেল করে অন্যদিকে চলে গেল। এই যে আলো চলে যাওয়ার জন্য আমরা কি বস্তুটাকে কি করি? চোখে দেখতে পাই। তো ধরে নাও 100, আমি ধরে নিলাম কেজি হিসাবেই ধরছি, বা 100 কেজি আলো আসলো এখান থেকে, বা 100% আলো এখান থেকে আসলো, এর 100% কি প্রতিফলন হয়ে যাবে? তাহলে এটা নির্ভর করবে আলোটা কি বরাবর ফেলা হচ্ছে।
আলো যদি প্রতিফলক তলের উপর, এটাকে বলবো আমরা রিফ্লেক্টর বা প্রতিফলক তল, মনে রাখবে প্রতিফলক তল বলবো এটাকে, আমরা কি বলবো? প্রতিফলক তল। তো আলো যদি এই প্রতিফলক তলের উপর তির্যক ভাবে পড়ে, আলো যদি এই প্রতিফলক তলের উপর তির্যক ভাবে পড়ে, তাহলে আলোর 80% কি হয়ে যাবে? প্রতিফলন হবে। 80% প্রতিফলন হয়ে যাবে তির্যক ভাবে যদি পড়ে। তির্যক ভাবে যদি পড়ে তাহলে তাহলে আলোর 80% প্রতিফলন হয়। প্রতিফলন হয়। তাহলে আলো কিভাবে ওই মিডিয়ামটার উপরে, ও প্রতিফলক তলের উপরে পড়ছে সেটার উপরে নির্ভর করবে। তাহলে তির্যক ভাবে যদি পড়ে তাহলে আলোর 80% কি হবে? প্রতিফলন হবে। বুঝে গেছে? এখন যদি আমরা ওটা ছেড়ে দিই, ধরে নাও আলো তির্যক ভাবে পড়লো, কিন্তু যেখানে পড়ছে ওখানে এটা একটা মিডিয়াম, এটা একটা সম্পূর্ণ এই প্রতিফলক তলের উপর থেকে একই রকমের, এটা একটা মিডিয়াম মানে মাধ্যম। তো ধরে নিলাম আলোটা বায়ু মাধ্যম থেকে গিয়ে যদি কাচে পড়ে, তাহলে আলো 4% প্রতিফলন হবে। যদি আবার এটা আলো বায়ু মাধ্যম থেকে এসে প্লেন মিরারে পড়ে, তাহলে এর 70 বা 80% কি হবে? প্রতিফলন হবে। আবার আলো যদি বায়ু মাধ্যম থেকে এসে জলে পড়ে, তাহলে ওই যে আমাদের প্লেন মিরর আছে ওর থেকে কম আলো প্রতিফলন হবে। প্লেন মিররে 80% হচ্ছিল, তো এখানে দেখা যাবে 60% হচ্ছে। এখন মজার বিষয় হলো, সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কি, এই প্রতিফলক তলটার কালারের উপরেও আবার কিছু নির্ভর করে আলোর প্রতিফলন। একটা তো আমরা কি বললাম, আলো কিভাবে পড়ছে সেটার উপর নির্ভর করছে, এবং দ্বিতীয়টা দেখলাম কি আলোর মিডিয়ামের উপর নির্ভর করে, কি আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে তার উপরে আলোর প্রতিফলন। আচ্ছা লিখে নি আলোর প্রতিফলন গুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, লিখে নি, তাহলে তোমাদের নোট করতে সুবিধা হবে। কোথায় লিখবো? আচ্ছা দাঁড়াও এখানে লিখি। আচ্ছা, তাহলে 1 নম্বর কি, আলো যদি তির্যক ভাবে পড়ে, তির্যক ভাবে পড়ে, তাহলে 80% কি হবে? 80% প্রতিফলন হবে। প্রতিফলন হবে, ফলন হবে। দ্বিতীয়ত আমরা বললাম কি মিডিয়ামের উপরে আলোর প্রতিফলন নির্ভর করে, মাধ্যমের উপরে, মাধ্যমের উপর আলোর প্রতিফলন, উপর আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন নির্ভর করে, প্রতিফলন নির্ভর করে, নির্ভর করে। তৃতীয়ত কালারের উপর, মানে প্রতিফলক তলের কালারের উপর আলোর নির্ভর করে, এই আলোর প্রতিফলন নির্ভর করে। মানে প্রতিফলক তলের, প্রতিফলক তলের কালারের উপর, রঙের উপর, রং এর উপর নির্ভর করে আলোর প্রতিফলন, নির্ভর করে উপর আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন, প্রতিফলন নির্ভর করে, নির্ভর করে। বোঝা গেছে? এখন স্যার বলতে পারো স্যার কেমন প্রতিফলনের উপর? আচ্ছা, যদি এই প্রতিফলক তলটা, এই প্রতিফলক তলটা কি আছে, কালার কি আছে, কালো আছে, ব্ল্যাক, কালো আছে। তো আলো যদি কোনো কালো বস্তুর ওপর পড়ে, তাহলে ওর প্রতিফলনটা হবে প্রায় 0%। কি হবে? 0%, বা একটু বেশি হতে পারে 1%। মানে আলোর কোনো অংশই প্রতিফলন না হওয়ার চান্সটা বেশি, মানে প্রতিফলনই হবে না, সম্পূর্ণ অংশটা কি হয়ে যাবে? অ্যাবজর্ব হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে। তার জন্য
তোমরা দেখতে পাবে কি ওই ক্যামেরার অংশটা কালো করা হয়, শোষণ করে নেয়। তো এই কালো, দেখো কোনো জিনিস কিছুর ক্ষেত্রে খারাপ, আবার কোনো কিছুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্রতিফলনের ক্ষেত্রে এটা খারাপ, কি আলো যখন প্রতিফলন ঘটাতে যাব তখন আমাদের কালো যদি নিই তাহলে হবে না, কিন্তু এই জিনিসটা আবার অন্যান্য। আমরা যেমন ছাতা ইউজ করি, কি কালো ইউজ করি, ঠিক আছে, কালোর ছাতার অংশটা কাপড়টা কি কালো করা হয়। তাহলে প্রতিফলক যে আছে ওই প্রতিফলকের উপরে আলোর প্রতিফলন নির্ভর করে, বুঝতে পেরেছো? তাহলে কালো হলে কি হবে, 0% প্রতিফলন হবে, তাহলে তোমাকে অন্য কালার দিতে হবে আলোর প্রতিফলন ঘটানোর জন্য। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে কি স্যার আপনি পড়াচ্ছেন আর আপনার প্রতিবিম্ব এখানে সৃষ্টি হচ্ছে, আপনি তো আপনার প্রতিবিম্বটাকেই করতে পারেননি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে মানে ওয়েদার খুব বাজে অবস্থা ছিল, আর আমার এই যে সিস্টেমটা, পুরো সিস্টেমটা একটু গন্ডগোল আছে, তার জন্য আমাকে দুটো বাল্ব এখন ব্যবহার করতে হচ্ছে। তার জন্য আমার এই প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, মানে আমার পিছনে একটা লাইট আছে, ওর জন্য এখানে কিন্তু প্রতিবিম্ব আসছে, ঠিক আছে? তার জন্য আমি দুঃখিত। আস্তে আস্তে চেষ্টা করব যাতে তোমাদের ভিডিওগুলো আরো সুন্দরভাবে দেওয়া হয় বা তৈরি করতে পারি তোমাদের জন্য। চলো নেক্সট। তাহলে আমরা এই বেসের সম্বন্ধে অনেক কিছুই আলোচনা করলাম, আলোর প্রতিফলনটা কি, কেন হলো, বা কোথায় হচ্ছে, বা কিভাবে হচ্ছে, সবকিছু আমরা জেনে নিলাম। এবারকার আলোর প্রতিফলন সূত্র পড়তে গিয়ে বা প্রতিফলনটাকে ডিসকাস করতে গিয়ে দুটো জিনিস আমরা দেখতে পেলাম, ওই দুটো সূত্র। তো আলোর প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্রটা কি বাবু, সেটা আমাকে আগে জানতে হবে। প্রতিফলন সূত্রটা আমি বোঝানোর আগে প্রতিফলনটা কিভাবে হচ্ছে সেটা আমি আগে দেখাচ্ছি, তাহলে ওখান থেকে সূত্রটা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমাকে কি করতে হবে, একটা রশ্মি নিলাম, এই এই তলের উপর ফেলতে হবে। এই তলটার নাম কি তোমাকে মনে রাখতে হবে, কি প্রতিফলন তল বা রিফ্লেক্টর। তাহলে আমি লিখে দিলাম প্রতিফলন তল, প্রতিফলন তল। তাহলে এই রিফ্লেক্টরের উপরে কি হলো, আলো পড়লো, ইংরেজিতে বলা হয় রিফ্লেক্টর। এই রিফ্লেক্টর ইংরেজি ওয়ার্ডগুলো তোমরা অনেকটাই মনে রাখবে, কারণ ইংরেজি ওয়ার্ডগুলোতে মানে দেখো তোমরা যখন নিটের জন্য করবে, খাটবে বা প্রিপারেশন নিবে, তখন ইংরেজির যে মানে বইগুলো বেশিরভাগ কি ইংরেজি ভার্সনে ভালো ভালো বুকগুলো আছে, আর ইংরেজি টার্মগুলোতে প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়। আমরা বাঙালি হলেও কিন্তু শুদ্ধ বাংলা আমরা খুব কম জানি, শুদ্ধ বাংলাটা আমাদেরকে আরো জানতে হবে, ঠিক আছে? তো আমার বাড়ি যেমন কালিয়াচক, তো আমাদের কালিয়াচকের লোক তো ভাষা তো আমরা মানে খিচুড়ি পাকিয়ে দিয়েছি। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদেরকে, বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়লে গেলে আমাদের ভাষাগুলো অনেকটাই হবে, কিন্তু আমরা বাংলা অনেক ওয়ার্ড আছে, শব্দ আছে যেগুলো আমরা সহজে বুঝতে পারছি। তো ইংরেজিগুলো দেখবে আমাদের মানে ফিজিক্স অনার্স যখন করতে যাবে, এমএসসি করতে যাবে, আইআইটিতে যাবে বিভিন্ন, তখন তোমাদেরকে ইংরেজি বই পড়তে হবে, ঠিক আছে? তো তোমরা ইংরেজি ওয়ার্ডগুলো জানবে। সে এটা না কি নিটে বাংলাতে কোশ্চেন হয় না, নিটে বাংলাতে কোশ্চেন হয়, তো দেখবে বাংলা থেকে ইংরেজিতে তোমাকে ভালো লাগবে আস্তে আস্তে যদি পড়ো। তো চলো, আমার হ্যান্ড রাইটিংটা খুব বাজে, তার জন্য দুঃখিত, আর বানানো ভুল হবে কিন্তু মাঝে মধ্যে। চলো তাহলে প্রতিফলনের সূত্র, আমি একটা রে নিলাম কোন একটা বস্তু থেকে বা আলোক উৎস থেকে, এই রেটা পড়লো, কোন এখানে একটা আলোক উৎস আছে, এখান থেকে রশ্মি আছে, একটা রশ্মি আছে, অনলি ওয়ান। তো এই রশ্মিটা এখানে এসে পড়লো, তো এই রশ্মির নাম হচ্ছে বাবু আপাতিত রশ্মি। এটাকে বলবো আমরা ইনসিডেন্ট রে বা আপাতিত রশ্মি। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি ইনসিডেন্ট রে, ঠিক আছে? তো এই রশ্মিটা এই প্রতিফলক তলের উপর পড়লো, পড়ার পরে ও কি করলো, এখান থেকে এইভাবে আবার বেরিয়ে গেল। তাহলে যে অংশটা বেরিয়ে গেল এটাকে কি বলবো, আপাতিত রশ্মি, আর এটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। এটাকে বলবো আমরা রিফ্লেক্টেড রে বলবো, এটাকে বলবো আমরা রিফ্লেক্টেড রে। এখন তোমাকে একটা নরমাল নিতে হবে। কেন নিব স্যার? এই জন্য নিবা বা কোথায় নিতে হবে, আলো যখন কোন একটা মাধ্যমের যে বিন্দুতে পড়বে সেই বিন্দুর ওপর একটা লম্ব টানতে হবে বা নরমাল নিতে হবে।
আর ওই নর্মালটা হবে তোমার প্রতিফলক তল যে আছে ওই তলের পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে, পারপেন্ডিকুলার। বুঝা গেছে? তাহলে আমি যদি এই পারপেন্ডিকুলার এটা নিই তাহলে এটা হবে। তাহলে এটাকে বলবো আমরা অভিলম্ব বলবো। এটাকে কি বলবো আমরা? অভিলম্ব। বাংলাতে বলা হয় অভিলম্ব। ঠিক আছে? তাহলে এটাকে বলবো আমরা আপাতিত রশ্মি, এটাকে বলবো আমরা প্রতিফলিত রশ্মি, আর এটাকে বলবো আমরা অভিলম্ব। আর আলো যে বিন্দুতে পড়লো এটাকে বলবো আপাতন বিন্দু। আপাতন বিন্দু, এটাকে বলবো আমরা বাবু আপাতন বিন্দু। এটাকে কি বলবো আমরা? আপাতন বিন্দু। তাহলে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দু, প্রতিফলক তলের ওপর। ঠিক আছে? এই প্রতিফলক তলের ওপর। আচ্ছা, এখন আমাকে প্রথম যে সূত্রটা বলছে, প্রথম লটা বলছে কি এই যে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে আর যে অবিলম্ব, এই তিনটা কিন্তু একই সমতলে হবে। একই সমতল বলে তো পুরো সিস্টেমটা একটা তলের উপরেই হবে। মানে আলো যে তলে পড়বে ওই তলে আবার আলো কি হবে? রিফ্লেক্টেড হবে, এবং ওর যে অভিলম্ব হবে ওই তল বরাবরই হবে। এটাই হচ্ছে প্রতিফলনের ফার্স্ট ল। ওর বিপরীত তলে হবে না, কিন্তু একই প্লেনের মধ্যে। এই যে এটা আমার হাত, এটা একটা প্লেন, এই প্লেনের উপরে সম্পূর্ণ ঘটনা ঘটবে। এই প্লেনের উপরে কি সম্পূর্ণ স্যার? আলো যে এই প্লেনের উপর যদি আসে তাহলে এই প্লেনের উপরে কি রিফ্লেক্টেড হবে, আর অবিলম্বটা এই প্লেনেই হবে। এটাই হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। একদম বুঝে নাও ভালো করে। কি বললাম? আলো যে প্লেনের উপর পড়বে, বোর্ডের এই প্লেনের উপর আলো পড়েছে, তাহলে রিফ্লেক্টেড রেটা কি হবে? এই প্লেনেই হবে, আর যে অভিলম্বটা কি হবে? ওই প্লেনেই হবে। এটাই হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে লিখে দিই, আপাতিত রশ্মি, শর্টকাটে লিখবো, আপাতিত রশ্মি বা রে, আর প্রতিফলিত রে, প্রতিফলিত রে, আর অভিলম্ব, অভিলম্ব লম্ব কি হবে? একই সমতলে হবে, একই সমতলে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সূত্র, বুঝতে পেরেছো? দ্বিতীয় সূত্র বলছে কি এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে বাবু। আচ্ছা, কেমন স্যার কোণ উৎপন্ন হয়েছে? যখন রেটা কোনো প্রতিফলক তলের সঙ্গে পড়বে তখন ওই প্রতিফলক তলের ওই বিন্দুতে একটা অভিলম্ব নিতে হবে। তো এই যে নিয়েছি, তাহলে ওই অভিলম্বের সঙ্গে আপাতিত রশ্মি যে কোণ করবে সেটাকে বলবো আমরা আপাতন কোণ। কি বলবো এটাকে? আপাতন কোণ। আপাতন কোণ বলবো এটাকে। কি বলবো বাবু? আপাতন কোণ। এবং এই যে এই অভিলম্বটাকে ধরে আলো যে কোণে বেরিয়ে যাবে এটাকে বলবো আমরা প্রতিফলন কোণ। কি বলবো আমরা? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ বলবো এটাকে আমরা। তাহলে আপাতন কোণ কোনটাকে বলবো আমরা? অভিলম্বের সঙ্গে আপাতিত রশ্মি যে কোণ করবে সেটাকে বলবো আপাতন কোণ। আবার অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করবে সেটাকে বলবো আমরা প্রতিফলন কোণ। সেটাকে কি বলবো আমরা? প্রতিফলন কোণ। তো এই যে কোণ, এটাকে বললাম আপাতন কোণ আর প্রতিফলন কোণ। তাহলে দ্বিতীয় সূত্র বলছে কি এই যে আপাতন কোণ আর প্রতিফলন কোণের মানটা কি হবে? সমান হবে। তো এই আপাতন কোণকে আমাদের ফিজিক্সে লেখা হয় আই দ্বারা, আর এটাকে লেখা হয় আমাদের কি দ্বারা? আর দ্বারা। তাহলে আমি বলতে পারি কি কোণ আই ইকুয়াল টু কোণ আর। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ল। দেখো, আলোর প্রতিফলন যেখানেই ঘটবে তখন এই দুটো সূত্র মেনে চলবে। আর এই দুটো সূত্রের মধ্যে এইটাকে তোমাকে ভালো করে মনে রাখতে হবে কি প্রতিফলন ঘটার সময় আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হবে। আচ্ছা, কেমন স্যার? এক্সাম্পল বুঝিয়ে দিই। ধরে নাও আলো এখানে একটা অভিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে পড়লো, তাহলে ও কি করবে? যে প্রতিফলন হবে, আলোর যে প্রতিফলন হবে রেস্ট্রিটার, তো এই প্রতিফলন কোণের মানটাও 30 ডিগ্রি হবে। তাহলে এটাও 30 ডিগ্রি হবে, ওটাও 30 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রিতে পড়তো
তাহলে এই কোণটা 45 ডিগ্রি হতো, এটাও 45 ডিগ্রি হতো। বোঝা গেছে? আচ্ছা, এখানে একটু আর সামান্য বুঝার ব্যাপার আছে কি, কোন প্রতিফলক তলকে আলো যদি লম্ব বরাবর পড়ে, অবিলম্ব বরাবর, এই যে অবিলম্ব ছিল এই বরাবর যদি পড়ে, তাহলে যেভাবে পড়বে সেইভাবে ফিরে যাবে, কোনো কোণ উৎপন্ন হবে না। তার মানে এর ক্ষেত্রে কোণ আই ইকুয়াল টু কোণ আর ইকুয়াল টু 0 হবে। ধরে নাও এটা একটা প্লেন আছে বা ওয়াল আছে, আলো এভাবে সোজা পড়লো, আবার এভাবে সোজাই বেরিয়ে যাবে। এখানে আপাতন কোণ আর প্রতিফলন কোণের মানটা কি হয়ে যাবে বাবু? 0 হয়ে যাবে। এটা বোর্ডের এক্সামে আসে, এই সূত্রগুলো তোমাদের বোর্ডের এক্সামে আসে, তোমরা এভাবে বুঝিয়ে লিখতে পারবে এবং বলে দিতে পারবে। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা প্রতিফলনটা পড়ে নিলাম, মিটিয়ে দিই। আচ্ছা, প্রতিফলনের কেসে প্রতিফলন আবার দুই টাইপের হয়, একটা নিয়মিত প্রতিফলন আর একটা অনিয়মিত প্রতিফলন। প্রতিফলন কয় টাইপের হয়? দুই টাইপের, একটু জেনে নাও। প্রতিফলন শর্টকাটে বলে দিচ্ছি কি, প্রতিফলন দুই টাইপের হয়। একটা হচ্ছে প্রতিফলন দুই টাইপের, প্রতিফলন সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, মৃত প্রতিফলন, আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন, মৃত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমাদের আলো যে জায়গাটাতে পড়বে ওই জায়গাটা বা ওই তলটা কিন্তু বাবু মসৃণ হয়, একদম লেভেল হয়, কোনো এবড়ো খেবড়ো থাকে না। যেমন ধরে নাও এটা একটা প্লেন, একদম মসৃণ আছে, তো আলো এভাবে পড়লো, আলো এভাবে বেরিয়ে যাবে। আবার কোনো আলো একসঙ্গে এভাবে পড়লো, এভাবে বেরিয়ে যাবে। আবার আলো এভাবে পড়লো, এভাবে বেরিয়ে যাবে। তো প্রত্যেকটার যদি আমি একটা করে অভিলম্ব নিই, এটা একটা অভিলম্ব, এটার অভিলম্ব হচ্ছে এটা, এটার অভিলম্ব হচ্ছে এটা, তাহলে তুমি দেখো তো এই যে আলো রশ্মিগুলো পড়েছে, এটা রে 1, এটা রে 2, এটা রে 3। তাহলে আপাতিত রশ্মিগুলো, তোমার আপাতিত রশ্মিগুলো কি আছে? একে অপরের সঙ্গে সমান্তরাল আছে। প্রতিফলন হওয়ার পরও ওদের রেগুলো কি হয়ে যাবে? সমান্তরাল হবে। এটা নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে। আর এদের যে অভিলম্ব আছে, এই অভিলম্বগুলো কিন্তু একে অপরের সঙ্গে কি হবে? প্যারালাল হবে বা সমান্তরাল হবে, প্যারালাল। তাহলে তোমাকে মনে রাখতে হবে কি, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপাতিত রশ্মিগুলি যদি সমান্তরাল হয়, তাহলে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হবে, একে অপরের সঙ্গে সমান্তরাল হবে, এবং এদের যে অভিলম্ব আছে এই অভিলম্বগুলোও কি হবে? সমান্তরাল হবে। টুকে নাও। হয়েছে, চলো মিটিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের কি? নিয়মিত প্রতিফলন। এটা হচ্ছে আমাদের নিয়মিত। এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে তুমি মনে রাখবে এখানে বস্তুর প্রতিবিম্ব গঠন হবে, এখানে বস্তুর কি তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। এই যে প্রতিবিম্ব দেখতে পাচ্ছ, একটা ছায়া, প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি তৈরি হবে? প্রতিবিম্ব গঠন হবে। আর এদের মধ্যে পরস্পর কি এরা থাকবে? সমান্তরালে থাকবে। অনিয়মিত প্রতিফলনটা কেমন হয় বাবু? অনিয়মিত প্রতিফলনটা আলো যে তলে পড়ে ওই তলটাই একটু এবড়ো খেবড়ো থাকে। তার জন্য এদের যে প্রতিফলন হয়, তো এই প্রতিফলনটা কি হয়? এদের প্রতিফলনটা তোমার এই যে এই রে আর এই রে যদি প্যারালাল থাকে, কিন্তু পরবর্তীতে প্রতিফলিত রশ্মিটা কিন্তু একে অপরের সঙ্গে প্যারালালে থাকবে না, এটাকেই বলবো আমরা অনিয়মিত প্রতিফলন। আর অনিয়মিত প্রতিফলনটা কি হয় কি, সব জায়গায় সমান হারে
আলো দেখতে পাওয়া যায় সব জায়গায় সমান হারে। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি হবে, যে জায়গায় আলো পড়বে সেই জায়গাটা বিশেষ করে চকচকে দেখতে পাওয়া যাবে, বাকিগুলো চকচকে দেখতে পাওয়া যাবে না। বাট অনিয়মিত প্রতিফলনটা কি হবে, অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যেহেতু আলোগুলো এবড়ো খেবড়ো তল আছে, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে একটা রিফ্লেক্ট হবে। ওই রিফ্লেক্ট হওয়ার জন্য আলোটা সর্ব জায়গায় সমান হারে পাওয়া যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে বলছি নিয়মিত। তার জন্য আমাদের ঘরের এই যে সিমেন্ট দিয়ে যে আমাদের করা হয়, তো অমসৃণ একটা তল, তাহলে ওই অমসৃণ তলের জন্য আমাদের কি করব, অমসৃণ তলের জন্য আলো দেখবা ঘরের সব জায়গায় সমান হারে। এই যে সিনেমার পর্দা কি অমসৃণ করা হবে, যে নিয়মিত করা হতো তাহলে একদিকের লোকই দেখতে পেত, সব জায়গায় লোক সমানভাবে দেখতে পেত না পর্দাটাকে। ঠিক আছে, তাহলে নিয়মিত প্রতিফলন, অনিয়মিত, এই অনিয়মিত প্রতিফলনে কিন্তু প্রতিবিম্ব গঠন হয় না, আর নিয়মিত কি হয়, প্রতিবিম্ব গঠন হয়। ঠিক আছে, চলো তাহলে এটা নিয়মিত প্রতিফলন পেলাম, অনিয়মিত প্রতিফলন পেলাম। তাহলে আমাদের প্রতিফলনের কেসগুলো মোটামুটি আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যে কেসগুলো পড়তে যাব ওই কেসগুলোর মধ্যে হচ্ছে কি, এই যে আলোর যে প্রতিফলন হচ্ছে, এই প্রতিফলনটা আমরা মিররের ক্ষেত্রে কেমন হবে, প্লেন মিররের ক্ষেত্রে কেমন হবে, অর্থাৎ প্লেন মিররের ক্ষেত্রে, প্লেন মিররের ক্ষেত্রে, প্লেন মিররের ক্ষেত্রে আলোর প্রতিফলন, এর ক্ষেত্রে আলোর প্রতিফলন, প্লেন মিররের ক্ষেত্রে আলোর প্রতিফলন। আচ্ছা, প্লেন মিররের ক্ষেত্রে আলোর যে প্রতিফলন সেটা কি হবে সেটা আমরা দেখব। এটা দেখার আগে আমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। তো যে জিনিসগুলো বুঝতে হবে সেটা হচ্ছে রিয়েল ইমেজ জিনিসটা কি, মানে সৎবিম্ব আর অসৎবিম্ব জিনিসটা কি, সৎবিম্ব আর অসৎবিম্ব, এর বাংলা ইংরেজিটা হচ্ছে রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ জিনিসটা কি সেটা বুঝতে হবে। তো রিয়েল ইমেজ এবং ভার্চুয়াল ইমেজটা বোঝার আগে আমাকে বুঝতে হবে কি কনভার্জিং আর ডাইভার্জিংটা কি। আচ্ছা, ডাইভার্জিং, ধরে নাও কোনো একটা আলোক উৎস আছে, এখান থেকে অনেকগুলো রশ্মি এভাবে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আলো যে প্রসেসে বেরোচ্ছে, চারিদিকে যে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলবো আমরা ডাইভার্জিং। তাহলে আলো ডাইভার্জ হয়ে যাচ্ছে, মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা ডাইভার্জিং। ঠিক আছে, এবার কনভার্জিংটা কি, আলো বিভিন্ন দিক থেকে কোন একটা পয়েন্টে চলে আসছে, এটাকে বলবো আমরা কনভার্জিং। কি বলবো আমরা, কনভার্জিং। তাহলে আলো বিভিন্ন দিক থেকে চলে আসার প্রসেসটাকে বলবো আমরা কনভার্জিং, মানে একটা বিন্দুতে মিলিত হলে সেটাকে বলবো কনভার্জিং, আলো চারিদিকে ছড়িয়ে পড়ে গেলে এটাকে বলবো আমরা ডাইভার্জিং। বুঝা গেছে? চলো মিটিয়ে দিই। আচ্ছা, তাহলে কনভার্জিং আর ডাইভার্জিং জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে আসবো রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। আচ্ছা, এটা একটা আলাদা মিডিয়াম, আলো, এটা একটা কি আমাদের রিয়েল অবজেক্ট,
আচ্ছা, রিয়েল অবজেক্টটাকে আমরা তখনই অবজেক্ট বলবো যখন ওই অবজেক্ট থেকে কমপক্ষে দুটো রে বেরিয়ে আসবে, কমপক্ষে দুটো রে বেরিয়ে আসবে, তখন সেটাকে বলবো আমরা কি রিয়েল ইমেজ। তো আমি এখান থেকে দুটো রে বার করলাম, এই রেটা এই মাধ্যমে গিয়ে এখানে মিলিত হলো, এই জায়গাতে গিয়ে এবার এই বিন্দুতে এই পয়েন্টে গিয়ে মিলিত হলো, প্রতিসরিত হওয়ার পরে এখানে কিন্তু প্রতিসরিত হলো, যাই হোক হলো। আবার এখান থেকে একটা রে এইভাবে বেরিয়ে এখানে মিলিত হলো, এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এই বস্তু থেকে যখন দুটো রে গিয়ে কোনো জায়গায় কনভার্জ হলো, মানে দুটো রে একে অপরের সঙ্গে কনভার্জ হলো, তখন ওই বস্তুর একটা ইমেজ পাওয়া গেল, এই জায়গাতে একটা ইমেজ পাওয়া গেল, এই জায়গাতে কি পাওয়া গেল, ইমেজ, এই জায়গাতে ইমেজ পাওয়া গেল। তো এই ইমেজটাকে বলবো আমরা রিয়েল ইমেজ। কি বলবো আমরা, রিয়েল ইমেজ। তাহলে রিয়েল ইমেজটা কি, রিয়েল ইমেজ সেটাই যখন রিয়েল অবজেক্ট থেকে দুটো রশ্মি সরাসরি ভাবে বেরিয়ে কোনো একটা বিন্দুতে মিলিত হয়, তখন সেটাকে বলবো আমরা রিয়েল ইমেজ। হয়ে গেছে, ঠিক আছে। এখানে বানানো আমার হয়নি, একটু এখানে গিয়ে এই যে এটাকে এভাবে করে দাও, এটাকে বলবো আমরা রিয়েল ইমেজ। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি এইরকমই একটা মিডিয়াম ধরি আর আলো এখান থেকে বেঁকে এভাবে বেরিয়ে গেল, এভাবে চলে গেল, তার মানে আলো কি হলো, ওই মিডিয়ামে পড়ার পরে ডাইভার্জ হয়ে গেল। তো ডাইভার্জ হয়ে ও কোথায় যাচ্ছে, ইনফিনিটিতে গেল। তো ইনফিনিটিতে গিয়েও যে দুটা রশ্মি মিলিত হবে তার কোনো গ্যারান্টি নেই। তখন আমরা বস্তুটাকে কিভাবে দেখতে পাবো, তখন আমাদের চোখ কি করে, কি ওই দুটো রশ্মিকে কাল্পনিকভাবে পেছনের দিকে মেলানোর চেষ্টা করে, এই যে মিলিয়ে দিল। তাহলে এখানে যে প্রতিবিম্ব সৃষ্টি হলো, এই প্রতিবিম্বটাকে বলছে আমরা ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। তাহলে ভার্চুয়াল ইমেজ আর রিয়েল ইমেজের মধ্যে পার্থক্য বুঝতে পারলে, যখন দুটো রে সরাসরি গিয়ে কোনো বিন্দুতে মিলিত হবে সেটাকে রিয়েল ইমেজ বলবো, আর যখন কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে, বিন্দু মানে রশ্মিটা আসছে এসে মিলিত হচ্ছে, তখন সেটাকে বলবো আমরা ভার্চুয়াল ইমেজ। এটার বাংলা হচ্ছে সদ্বিম্ব, এটার বাংলা হচ্ছে অসদ্বিম্ব। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পয়েন্ট অবজেক্ট। প্লেন মিররের ক্ষেত্রে আমরা দুটো অবজেক্ট নেব এখন, একটা ছোট্ট অবজেক্টের ক্ষেত্রে ওর প্রতিবিম্ব কেমন সৃষ্টি হচ্ছে, আর একটা বড় অবজেক্টের ক্ষেত্রে ওর প্রতিবিম্ব কেমন সৃষ্টি হচ্ছে সেটা দেখবো। কিন্তু ভিডিওটা কতক্ষণ হলো দেখে নি, প্রায় 1 ঘন্টা হতে চললো। ঠিক আছে, চলো করি কিছুটা। আচ্ছা, পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে এই যে এটা একটা পয়েন্ট অবজেক্ট, এটার ক্ষেত্রে আমাদের দেখতে হবে, আমি এখানে একটা মিরর নিলাম। আচ্ছা, যে কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করার জন্য, নোট করে নাও, যে কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করার জন্য কমপক্ষে ওই বস্তু থেকে দুটো রে বার করতে হবে। কমপক্ষে কতটা রে বার করতে হবে, দুটো রে বার করতে হবে। তো আমি কি করলাম, এখান থেকে একটা রে এই অবজেক্টটার এই জায়গাতে ফেলে দিলাম, এখান থেকে প্রতিফলিত হয়ে এভাবে বেরিয়ে গেল, তাহলে এটাকে বলবো ইনসিডেন্ট রে, এভাবে বেরিয়ে গেল। তো আবার কি করলাম, এখান থেকে একটা রে এভাবে ফেলে দিলাম, ও কি করলো, এভাবে বেরিয়ে গেল। তাহলে এই বস্তুর কি প্রতিবিম্ব পাওয়া যাবে, কারণ দুটো রে কি হয়ে যায়, দুদিকে ডাইভার্জ হয়ে যাচ্ছে, সরি দুদিকে কি হয়ে যাচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে, দুটো রে দুই দিকে ডাইভার্জ হয়ে যাচ্ছে। এখন কি করব, এই রশ্মিটা যে আসছে এই রশ্মিটাকে পেছনের দিকে বর্ধিত করে দিলাম, এই রশ্মিটাকে পেছনের দিকে বর্ধিত করে দিলাম। তাহলে এই যে আমাদের ইমেজ পাওয়া গেল, এই যে পয়েন্ট অবজেক্টের যা ইমেজ বা ছবি পাওয়া গেল, এই ছবিটাকে বলবো আমরা ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। ইমেজ তোমরা নোট করে নাও কি এই প্লেন মিররের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, প্লেন মিররের ক্ষেত্রে
বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা সব সময় ভার্চুয়াল তৈরি হয়, ভার্চুয়াল ইমেজ মানে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, মানে কোনো সন্দেহ নেই। ছোটখাটো এগুলো কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। আর মানে আগে টপিক যাওয়ার জন্য তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, যা যা বলছি সবই মনে রাখতে হবে। তাহলে একটা ছোট্ট একটা পয়েন্ট অবজেক্ট নিলাম, এখান থেকে দুটো রে বার করলাম। দুটো রে কেন বার করলাম স্যার? যে কোনো বস্তুকে দেখার জন্য বা ওর প্রতিবিম্ব তৈরি করার জন্য, ওর প্রতিবিম্ব তৈরি করার জন্য দুটো রে অবশ্যই বার করতে হবে ওর কাছ থেকে। তাহলে দুটো রে যখনই আমি বার করলাম তখন দুটো রে রিফ্লেক্ট হয়ে ডাইভার্জ হয়ে গেল, দেখো দুদিকে ছড়িয়ে গেল। তাহলে ডাইভার্জ হলে তো প্রতিবিম্ব তৈরি হবে না। তাহলে কি বলছে? তো আমাদের চোখ কি করে, ওই রেটাকে, আমাদের চোখ তো একটা লেন্স, বিশাল বড় একটা লেন্স, তো ওই এই রেটাকে পেছনের দিকে একটু বর্ধিত করে দেয়। এই যে পেছনের দিকে আমরা বর্ধিত করে দিলাম, তাহলে এখানে যে ইমেজটা তৈরি হবে এই ইমেজটার নাম হচ্ছে বাবু ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, তাহলে প্লেন মিররের ক্ষেত্রে এই জায়গাতে আমাদের একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হলো। কি তৈরি হলো? ভার্চুয়াল ইমেজ। এখন তোমাদের যে সিলেবাস, ওই সিলেবাসে এখানে একটা প্রুফ আছে কি ভার্চুয়াল যে ইমেজ তৈরি হলো এই ইমেজটা দর্পণ থেকে কত দূরে হলো আর বস্তুটা কত দূরে ছিল। কেমন? কোশ্চেনটা একবার আর বুঝে নাও। কি এই যে এটা একটা দর্পণ, এখানে দর্পণ থেকে কত দূরে বস্তুটা রাখা আছে, আর এর যে প্রতিবিম্ব তৈরি হলো এটাই বা কত দূরে হলো, এটার একটা প্রুফ আছে। তো এই প্রুফটা তোমাকে উচ্চ মাধ্যমিকে তোমাকে পরে ডাইরেক্ট লিখতে বলে, আর এটার উপরে নিট আইআইটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। তাহলে দুটোই দেখে নাও। চলো আমি করিয়ে দিচ্ছি, লাস্ট এটাই করাচ্ছি, তারপরে শেষ করে দেব। নেক্সট আবার আমরা বিভিন্ন কেস নিয়ে আসবো, ইম্পর্টেন্ট পরপর সিরিজ চলতেই থাকবে আমাদের। ঠিক আছে, তো এখানে আমি কি নিলাম? একটা আয়না নিলাম। এই আয়নাটা আমরা কি করব? এখানে একটা পয়েন্ট অবজেক্ট নিলাম। একটা বস্তুর, হ্যাঁ ভালো করে বুঝো, একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে গেলে কমপক্ষে কটা রেট নিতে হবে? দুটো। প্রথমে আমি কি করলাম? এখানে আলো ফেললাম। এই আলোটা কি হলো? এখান থেকে এভাবে বেরিয়ে গেল। আচ্ছা, এখান থেকে এভাবে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল, কোনো সমস্যা নেই। আচ্ছা হয়ে যাক। আমি কি করলাম? একটা সহজভাবে মানে স্ট্রেট লাইন এভাবে ফেলে দিলাম, মানে লম্বভাবে। তো আমি একটু আগে পড়ালাম কোনো আয়নায় যদি লম্বভাবে কোনো রশ্মি পড়ে তাহলে যে পথে এসেছিল ওই পথে আবার ফিরে যাবে। ধরো এইভাবে পড়লো আর এইভাবে ফিরে গেল, তাহলে রিফ্লেক্টেড রেখা এভাবে ফিরে গেল। তো দেখো তো এই আলোটা এদিকে চলে গেল আর এদিকে চলে গেল, তার মানে কি হয়ে গেল? ডাইভার্জ হয়ে গেল। আচ্ছা, এখন কি করতে হবে? প্রতিবিম্ব যদি পেতে হয় তো কি করতে হবে? দুটো রেখে কি করতে হবে? পেছনের দিকে কোনো বিন্দুতে মিলাতে হবে। তাহলে এই রেটাকে আমি কি করলাম? আগে এই রেটাকে বাড়িয়ে দিই, আর এই রেটাকে এভাবে পেছনের দিকে বর্ধিত করে দিলাম। তাহলে এই যে বর্ধিত করলাম, এই বর্ধিত যে অংশটা এখানেই কি তৈরি হলো? দুটা রে এক জায়গায় মিলিত হয়ে গেল, আর যখনই মিলিত হয়ে গেল তখনই বস্তুটার প্রতিবিম্ব সৃষ্টি হলো। কি তৈরি হলো? ছায়া সৃষ্টি হলো, প্রতিবিম্ব সৃষ্টি হলো। প্রতিবিম্ব সৃষ্টি হতো না যদি আমরা এই ডাইভার্জিং দুটো রে যদি কে পিছনের দিকে বর্ধিত না করতাম। এই যে এভাবে যেছে দেখো, চলে গেল। আবার আমরা কি করলাম? পিছনে জুম করে টেনে এখানে মিলিয়ে দিলাম। তাহলে কি হলো? এই জায়গাতে একটা কনভার্জ করে দিলাম। তাহলে কনভার্জ করে দিলাম মানে এখানে কি তৈরি হলো আমাদের? বলো, কি তৈরি হলো? প্রতিবিম্ব তৈরি হলো। এখন আমি আলো যেহেতু যে প্রতিফলক তলের উপর পড়বে ওই প্রতিফলক তলের একটা নরমাল নিতে হয়, মানে অভিলম্ব নিতে হয়, পারপেন্ডিকুলার ওই তলের। তাহলে আমি একটা নরমাল নিলাম। হ্যাঁ, তোমরা আবার বলিও নাকি স্যার কেন এই দাগটা টানলে, এটা একটা নরমাল নিলাম। আচ্ছা, এখন আমি ধরে নিলাম আপতন কোণ কোনটা আমাদের? আপতন কোণ, আপতন কোণের সংজ্ঞা কি বলছে? এটা কি বলবো? ইনসিডেন্ট রে। তাহলে ইনসিডেন্ট রে অভিলম্বের সঙ্গে, এই যে এটা অভিলম্ব, ইনসিডেন্ট রে এটা অভিলম্ব, ইনসিডেন্ট রে এটা ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে অভিলম্বের সঙ্গে যে কোণ করে থাকে সেটাকে বলো আপতন কোণ। আপতন কোণ থিটা। যদি আপতন কোণ থিটা হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে বলো? থিটা। বুঝতে পেরেছো? তাহলে প্রতিফলন কোণ আমরা কি পেলাম? থিটা পেলাম। প্রতিফলন কোণ আমরা কি পেলাম? থিটা পেলাম। এখন আমাদের ক্যালকুলেশন দেখো তো, এটা কি একটা জেড না বাবু? এই যে এই বাহু, এই বাহু আর এই বাহু, একটা জেড এখানে এঁকে নিচ্ছি।
তো এটা যদি থিটা হয় বাবু, এটা কি হবে? থিটা হবে। তো এটার মান হচ্ছে থিটা আমাদের। কেন থিটা হলো? এটা থিটা, তো এটাও থিটা হবে। আচ্ছা চলো, এই কোণটা কি 90 ডিগ্রি, তো এই কোণটা কি হবে? 90 মাইনাস থিটা হবে। এই কোণটা 90 মাইনাস থিটা হবে না, কারণ ত্রিভুজের তিনটা কোণের মান কি 180, তো 180 থেকে 90 এটা হয়ে গেছে, বেঁচে আছে 90, তো 90-র মধ্যে এটা থিটা হয়ে গেছে, তাহলে বেঁচে আছে কি 90 মাইনাস থিটা। তুমি আবার বলিও নাকি এই 90-র জন্য এটা থিটা হলো, 90 মাইনাস থিটা না, এই 90 আলাদা, মানে ত্রিভুজের 180 তিনটা কোণের মান 180, তো 180-র মধ্যে 90 বাদ, তাহলে কি আছে 90, ঠিক আছে। আর ওই 90 থেকে যদি আমরা থিটা বাদ দিই তাহলে 90 মাইনাস থিটা। অনেকজন ভাববে কি স্যার এগুলো কি বোঝাচ্ছে, এগুলো তো আমরা জানি, কিন্তু না, অনেকই ছাত্র আছে জানে না। আর এই ভিডিওটা তো আমার সবার জন্য করা বাবু, শুধু তোমাদের জন্য না, ঠিক আছে। আর তোমরা যদি এই অংশগুলো বুঝে থাকো তাহলে আমার নেক্সট পার্ট দেখো, ওখানে ভালো ভালো জিনিস আছে, হার্ড হার্ড জিনিসের টপিকগুলো বোঝানো আছে, ঠিক আছে। তাহলে আমার সর্বজনের জন্য এই করা। আচ্ছা চলো, এখানে দেখো তো, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, তাহলে এটা যদি থিটা হয় তো এটাও থিটা হবে, এটা যদি থিটা হয় তো এটা কি হবে 90, আর এটা কি হবে 90 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে দেখো তো ত্রিভুজের, এই দুটো ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি সমান, আর এই দুটো ত্রিভুজের লম্ব বাহু যে আছে, এই বাহুটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটা কি কমন বাহু, কমন বাহু। তাহলে এই যে ত্রিভুজের তিনটা কোণের মান সমান আর একটা বাহু কমন থাকে, কমন বলতে এই যে এই বাহুটা এটার ক্ষেত্রেও, এই বাহুটা এটার ক্ষেত্রেও, এটা যদি না নিত এটা ত্রিভুজ হলো না তো। তাহলে কমন বাহু যদি থাকে আর তিনটা কোণ সমান থাকে, তাহলে এই যে ভূমি যে বাহুটা আছে এই বাহুটার মানে দৈর্ঘ্য সমান হবে।